প্রথমেই বলতে চাই যে মাদারীপুর জেলাটা একটি আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা এটি নামে পরিচিত। এই মাদারীপুর জেলায় বিগত 17 বছর কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন এখানে কিন্তু আওয়ামী লীগের এমপি ছিলেন। তাদের যে ভোটগুলো রয়েছে এই ভোটগুলো যে দেখা যাচ্ছে বর্তমান পরিস্থিতিতে যে এখানে বিএনপির মাদারীপুর 2 ও বিএনপি মাদারীপুর 3 আসনেই কিন্তু বিদ্রোহী প্রার্থী রয়েছেন। মাদারীপুর 1 ও মাদারীপুর 2 এ বিদ্রোহী প্রার্থী রয়েছেন, মাদারীপুর 3 এ কিন্তু বিদ্রোহী প্রার্থী নেই। তো সেক্ষেত্রে যে আওয়ামী লীগের যে ভোটগুলো রয়েছে সেই ভোটগুলো কিন্তু বিভিন্নভাবে বিভক্ত হয়ে সকল দলেই যাচ্ছে। এখানে 10 দলীয় জোটের প্রার্থী রয়েছে, ইসলামী আন্দোলনের প্রার্থী রয়েছে, সেই প্রার্থীদেরও কিন্তু আওয়ামী লীগের ভোট বিভক্ত হয়ে যাবে বলে আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন স্বতন্ত্র প্রার্থীর সাথেও কিন্তু আওয়ামী লীগের ভোট রয়েছে। এই ভোট ব্যাংকের মধ্যে আওয়ামী লীগের যে নেতাকর্মী রয়েছে তারা কিন্তু অধিকাংশই রয়েছে দূরে রয়েছে, তারা কিন্তু ভোট দিতে পারবেন কিনা এটি নিয়েও কিন্তু সংখ্যা রয়েছে। এই মাদারীপুরে 3টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন 25 জন। এই 25 জনের মধ্যে কিন্তু একাধিক বিদ্রোহী প্রার্থী রয়েছে। সেখানে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন মাদারীপুর 1-এ 10 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, মাদারীপুর 2-এ 10 জন, মাদারীপুর 3-এ রয়েছেন 5 জন। এই 25 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মাদারীপুর যদি বলতে চাই, মাদারীপুরে যে আওয়ামী লীগের ভোট এই 25 জন প্রার্থী কিন্তু কিছুটা বিভক্তি হয়ে পাবেন বলে জানতে পেরেছি। জি, ধন্যবাদ আপনাকে। আমরা এতক্ষণ আমি কথা বলেছি এবার আমরা যুক্ত হব গোপালগঞ্জে, সেখানে আমাদের আরেক সহকর্মী রয়েছেন। আপনি জানাবেন যে গোপালগঞ্জেও তো আওয়ামী লীগের একটা বড় রকমের মানে আওয়ামী লীগের একটা শক্ত ঘাঁটি বলা হতো গোপালগঞ্জকে। এবারে নির্বাচনে এসে সেই কি অবস্থা দেখছেন? ভোট ব্যাংকের ভাগাভাগি কেমন হবে? কোন দলগুলোর অবস্থান কেমন? ধন্যবাদ নাইম। আসলে যেটি বলছিলেন, গোপালগঞ্জকে আওয়ামী অধ্যুষিত বা আওয়ামী লীগের আতুরঘর হিসেবে বলা হয়। কারণটা কিন্তু একই, যে গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি এবং সাবেক প্রধানমন্ত্রী যিনি শেখ হাসিনা, তার কিন্তু জন্মস্থান। মূলত এই আওয়ামী অধ্যুষিত এলাকায় আসলে এবারের ভোটটা আওয়ামী লীগহীন হচ্ছে। এখানকার যারা সাধারণ ভোটার রয়েছেন তাদের মধ্যে কিন্তু আমরা মিশ্র প্রতিক্রিয়া দেখতে পেয়েছি। আমরা ভোটারদের সাথে যখন কথা বলেছি তারা আমাদেরকে যেটি বলেছে, যে যেহেতু এবারের নির্বাচনে নৌকা প্রতীক নেই, সে কারণে আসলে তারা কোন প্রতীকে ভোট দিবেন এটি নিয়ে কিন্তু অনেকেই সিদ্ধান্তহীনতায় ভুগছেন। আবার আরেকটা উল্লেখযোগ্য অংশ এমনও আছেন যারা আসলে নিরাপত্তাহীনতার কারণে, যে আসলে ভোট কেন্দ্রে গেলে কোনো ধরনের ঝুঁকি আছে কিনা এইসব কিছু বিবেচনা করে এখনো কিন্তু তারা সিদ্ধান্ত নিতে পারেনি। আরেকটা অংশের কথা যদি বলি আমি, কেউ কেউ মনে করছেন যেহেতু এবারে নির্বাচনে আওয়ামী লীগ নেই সে কারণে হয়তো বিএনপিকে ভোট দিবেন, কিংবা অন্যান্য যে সকল স্বতন্ত্র প্রার্থী কিংবা দল রয়েছে তাদেরকে ভোট দেওয়ার মতো কিন্তু তারা বলছেন। যদিও আসলে আমরা এখানকার যারা সিনিয়র সাংবাদিক রয়েছেন তাদের সাথে কথা বলেছি, বিশেষজ্ঞ যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে যদি এখানকার যে সাধারণ ভোটার আছেন প্রার্থীরা যদি তাদেরকে নিরাপত্তার বিষয়টা, তাদেরকে যে প্রতিশ্রুতি সেটা দিয়ে আশ্বস্ত করতে পারেন, তাহলে কিন্তু অনেক ভোটাররা আসলে ভোট কেন্দ্রে যেতে পারেন। তবে সেটি আসলে কতটা সংখ্যক কেমন হতে পারে সেটি যদি ওনারা পরিসংখ্যানে বলছেন, হয়তো 30-35% যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। তারপরও একটা বিষয়, যেহেতু গোপালগঞ্জ সহ 4 জেলাকে ঝুঁকিপূর্ণ জেলাগুলোর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা গতকালকে যেটি আওয়ামী লীগের ভোট ব্যাংকের আরো খবর আমরা জানতে চাই। ফরিদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুজ্জামান হিমন, চলে যাচ্ছি তার কাছে। হিমন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, জানাবেন আওয়ামী লীগের যে ভোট ব্যাংক সেই ভোট ব্যাংক টানবার ক্ষেত্রে কোন দলের কি অবস্থান এবং নির্বাচনের সার্বিক পরিবেশ কেমন? নাইম, নির্বাচনের শুরু হওয়ার আগ থেকে কিন্তু এক ধরনের আওয়ামী লীগের ভোট ব্যাংক নিয়ে আমরা বিভিন্ন রাজনৈতিক যে দলগুলো আছে তাদের একটি তৎপরতা কিন্তু আমরা দেখেছি। আমরা শুধুমাত্র যদি নির্দিষ্ট করে দলের কথা বলবো এমনটি নয়, প্রত্যেকটি দলেরই কিন্তু নেতাকর্মীরা এই যে আওয়ামী লীগের যে একটি ভোট ব্যাংক ফরিদপুরে আছে সেই ভোট ব্যাংকের জায়গাটা কিন্তু তারা কাজ করার চেষ্টা করেছে। এবং যদি বলা যায় যে ফরিদপুর জেলায়
প্রায় 17 লাখের মতো ভোটার সংখ্যা আছে, যার মধ্যে যদি এই 4টি আসনের অধিকাংশ সময় আমরা দেখেছি যে আওয়ামী লীগের যে নেতৃবৃন্দ, আওয়ামী লীগের যে সংসদ সদস্য তারা কিন্তু নির্বাচিত হয়েছে। যদি বলা যায় যে ফরিদপুর 1 এবং ফরিদপুর 4 সেখানে একাধিকবারই আওয়ামী লীগের নির্বাচিত হওয়ার একটি কিন্তু পিছনের যে ইতিহাস সেটি কিন্তু আছে, এবং ফরিদপুর 3-এও ঠিক তেমনই অবস্থা। আবার যদি বলা যায় যে ফরিদপুর 2-এ সাবেক যিনি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ছিলেন সৈয়দা সাজ্জা চৌধুরীর এলাকা, তিনিও কিন্তু একাধিকবার এখানে নির্বাচিত হয়েছেন। তার মানে যদি বলা যায় যে ফরিদপুরের 4টি আসনে কিন্তু আওয়ামী লীগের একটি আধিপত্য ছিল। সেই আধিপত্যর জায়গাটা থেকে আওয়ামী লীগের যে একটি বড় অংশ এখনো আছেন, আওয়ামী লীগের নেতা চলে গেলেও কিন্তু তাদের যে ভোটাররা রয়েছেন তারা যে এখনো অবস্থান নিচ্ছেন, সেই ভোটারদের জায়গাতে বিভিন্ন রাজনৈতিক দল নানানভাবে কিন্তু তাদের যেই ভোট চাওয়া, ভোটের যে প্রার্থনা, তাদের দলের ভিড়ানোর যে একটি ব্যাপার, সেটি কিন্তু আমরা ইতিমধ্যে আমরা বেশ কয়েকবারই আমরা দেখেছি যে আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠনের যে নেতৃবৃন্দগুলো আছে তাদেরকেও আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিকভাবেও বিভিন্ন রাজনৈতিক দল তাদের দলে ভিড়ানোর চেষ্টা করছেন। আমরা এই মুহূর্তে একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব, যিনি আসলে ফরিদপুরের সুজন যে সংগঠন আছে সে সংগঠনের দায়িত্বে আছেন। আমরা একটু সরাসরি তার কাছে একটু যেতে চাই, আমরা একটু জানতে চাই যে আওয়ামী লীগ তো আসলে এখন মাঠে নাই, তাদের ভোটারদের বড় অংশ যদি ভোটে না আসে তাহলে এই নির্বাচন কতটা প্রতিদ্বন্দ্বিতামূলক হবে, বা আপনি আসলে কি মনে করছেন আপনার জায়গাটা? আসসালামু আলাইকুম, আমি লিয়াকত হোসেন কামাল, ফরিদপুর সুজন সুশাসনের জন্য নাগরিক জেলা কমিটির সভাপতি। আসলে সুজন সুশাসনের জন্য নাগরিক কোনো পার্টিকুলার দলের হয়ে তো কোনো কাজ করে না, নিরপেক্ষতা বজায় রেখে তারা কাজ করে এবং ভোটারদের ভোট যাতে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে এ বিষয়ে তারা কাজ নিশ্চিত করে থাকে। আচ্ছা, আওয়ামী লীগের যে ভোটাররা আছেন এখানে, তো আসলে আওয়ামী লীগের নানান সময় আমরা দেখেছি যে একটা আধিপত্য ছিল। এই যে সেই ভোটারদের যে বড় অংশ এখন কোন দিকে যাচ্ছে, বা রাজনৈতিক দলগুলো কিভাবে তাদের কে নিয়ে কাজ করার, বা তাদের যে একটা ভোট ব্যাংক আছে সেটা নিয়ে কাজ করার চিন্তা করছে, কি মনে করছেন? দেখুন, আসলে আপনি যথার্থই বলেছেন, তবে বর্তমানে এটা পরিলক্ষিত হচ্ছে যে যেহেতু আওয়ামী লীগের কোনো কর্মকাণ্ড নেই, কিন্তু তাদের সমর্থক গোষ্ঠী এখানে বিরাজমান আছে, এটা সত্য। হ্যাঁ, কিন্তু এই সমর্থক গোষ্ঠী মনে হচ্ছে যেন এই নির্বাচনের ফলাফলের চালিকা শক্তি হিসাবে কাজ করবে। তবে যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আছেন তাদের যোগ্যতা, তাদের কোয়ালিটি, তাদের টেকনিক, এই সমস্ত তাদের দিকে আকর্ষণ করতে পারবে, তারাই হয়তো বিজয় লাভ করতে পারবে। এটাই আমাদের এখন একটা ধারণা মনে হচ্ছে। আচ্ছা, আমরা একটু আরেকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। এখানে রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যিনি ফরিদপুরের একজন নেতা, তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। আপনারা তো 5ই আগস্টে তো ছিলেন, ওই সময়ে তো আওয়ামী লীগের বিপক্ষে তো আপনাদের একটি আন্দোলন সংগ্রাম হয়েছে। আপনারা আসলে কি মনে করছেন, এই আন্দোলন কি ভোটারদের রাজনৈতিকভাবে সংগঠিত করতে পারবে কিনা? এখন দেখেন, আন্দোলনটা ভোটারদের রাজনৈতিকভাবে সংগঠিত করতে পারবে কিনা এই বিষয়ে যদি প্রশ্ন করতে চান, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রাজনৈতিক দল চেষ্টা করছে যে আওয়ামী লীগের যে ভোটার আছে এবং সমর্থক আছে তাদেরকে তাদের দিকে টানার জন্য চেষ্টা করছে, কিন্তু আদৌ তারা কতটুকুন তাদেরকে তাদের দলে ভিড়াইতে পারবে বা তাদের ভোট তারা নিতে পারবে এটা নিয়ে সংশয় আছে। কারণ আমরা দেখতে পেয়েছি যে ফরিদপুর 1 আসনের দিকে যদি লক্ষ্য করেন, যেটা বোয়ালমারী, আলফাডাঙ্গা এবং মধুখালী নিয়ে গঠিত, সেখানে কিন্তু 2 জন আওয়ামী লীগের প্রার্থী বললেই চলে সরাসরি, যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং একজন সরাসরি যিনি আবুল বাশার খান, তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং বর্তমান
আমরা যতদূর জানতে পেরেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামি এবং কোর্ট তাকে পলাতক হিসাবে দেখিয়েছেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা আসলে শেষ করতে চাই যে ফরিদপুরের যে 4টি আসনে আপনারা শুনছিলেন যে বিভিন্ন জায়গাতে স্বতন্ত্র প্রার্থী হয়েও কিন্তু নির্বাচনের মাঠে অংশগ্রহণ করেছেন, যারা অধিকাংশ যাদের ইতিহাস অনেকে বলছেন যে তারা আওয়ামী লীগ থেকে এসেছেন। এইরকম বেশ কিছু বিষয় আছে যে আওয়ামী লীগের ভোট বা আওয়ামী লীগের যে ভোটাররা রয়েছেন তারা এখন পর্যন্ত কাদেরকে ভোট দিবেন সেই বিষয়টা কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। যদিও আমরা দেখেছি যে বিভিন্ন দলের যে নেতাকর্মীরা রয়েছেন তারা আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিকভাবে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কিন্তু আসলে মেশার চেষ্টা করছেন এবং তাদের প্রচারণায় কিন্তু অংশগ্রহণ করছেন। এই ছিল ফরিদপুরের যেই সার্বিক চিত্র, আওয়ামী লীগের যে ভোট ব্যাংক কোথায় যাচ্ছে তার সর্বশেষ জি খবর। ধন্যবাদ হিমন। আমরা ফরিদপুর থেকে এবারে সরাসরি শরীয়তপুরে যেতে চাই। শরীয়তপুরে আমি একই রকম প্রশ্ন করতে চাই আপনাকেও যে আওয়ামী লীগের যে ভোট ব্যাংকটি রয়েছে সেই ভোট ব্যাংকের এখন কি অবস্থা, রাজনৈতিক দলগুলো কতখানি আওয়ামী লীগের ভোট ব্যাংক টানবার ক্ষেত্রে তারা আসলে কী ধরনের কাজ করছে এবং সার্বিকভাবে নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন? জি নাইম, নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পর থেকেই কিন্তু শরীয়তপুরের রাজনীতিতে একটি নতুন হাওয়া বইতে শুরু করেছে। বিশেষ করে আওয়ামী লীগের যেই নেতারা ঊর্ধ্বতন পর্যায়ের তারা কিন্তু গা ঢাকা দিয়েছে এবং বলা চলে যে পালিয়েছে, তাদের কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না, যে কারণে তাদের যেই মধ্যম সারির নেতারা রয়েছে, বিশেষ করে ইউপি চেয়ারম্যান, এরপরে উপজেলা পর্যায়ের যে আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, এই শ্রেণীর নেতাগুলো কিন্তু বিশেষ করে বিভিন্ন দলে ভেড়ার জন্য তারা চেষ্টা করছে এবং পাশাপাশি আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য যে সংসদ সদস্য প্রার্থীরা রয়েছেন, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলাম, মূলত এই দুই দলের মধ্যেই কিন্তু আওয়ামী লীগের ভোট টানার একটা প্রবণতা লক্ষ্য করা গেছে এবং সেই বিষয়টাকে লক্ষ্য করে কিন্তু তারা বিভিন্ন সময়ে তারা দেখা যাচ্ছে যে বিভিন্ন তাদের প্রোগ্রামগুলোতে আওয়ামী লীগের নেতাদেরকে নিয়ে আসছে এবং সেখানে তারা প্রোগ্রাম করছে, কাউকে যোগ দেওয়াচ্ছে এবং কেউ আবার গোপনে গোপনে তাদের সাথে কথা বলছে, এমন তথ্য কিন্তু আমাদের কাছে এসেছে। এরপরে আরেকটা বিষয় আমি বলবো যে স্বাধীনতার পর থেকে কিন্তু এই শরীয়তপুর যে অঞ্চলটি, এটা কিন্তু একটি আওয়ামী অধ্যুষিত অঞ্চল। বিশেষ করে ফরিদপুরের লাগোয়া হওয়াতে আঞ্চলিকতার কারণেই এখানের মানুষ কিন্তু নৌকার প্রতি তাদের একটা সেই দরদ কিন্তু সেই স্বাধীনতার পর থেকেই কিন্তু লক্ষ্য করেছি। বিশেষ করে আমি এখন যে আসনে দাঁড়িয়েছি এটা হচ্ছে শরীয়তপুর 3 আসন। এই আসনে যে আওয়ামী লীগের প্রার্থী ছিল সাবেক পানি সম্পদ মন্ত্রী আব্দুর রাজ্জাক, তিনি কিন্তু আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ছিলেন, পাশাপাশি চারবারের তিনি ছিলেন নির্বাচিত এমপি এবং এরপরে কিন্তু এর ছেলে নাহিম রাজ্জাক এখন পলাতক রয়েছেন, তিনি ছিলেন এই আসনের এমপি। তো সুতরাং এমন যদি আমরা আরেকটু বলি, নড়িয়া যে 2 আসনটি রয়েছে, নড়িয়া এবং সখীপুর নিয়ে শরীয়তপুর 2 আসনে, এইখানে তো কর্নেল অবসরপ্রাপ্ত শওকত আলী, যিনি কিনা আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি ছিল এবং আসলে আওয়ামী লীগের ভোটারদের সাথে আমরা কথা বলে যেটা জেনেছি সেটা হচ্ছে তারা এখনো কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করেনি। তারা তাদের ঊর্ধ্বতন যে নেতারা আছে যারা পলাতক, তাদের সাথে তাদের একটা যোগসাযোগ হচ্ছে এবং তারা যখন তাদেরকে বলবে যেই দিকে তারা ইঙ্গিত করবে সেই দিকেই তারা ভোট দিবে, এমনটাই কিন্তু তারা বলেছে। আপনাকে ধন্যবাদ মিরাজ শিকদার, আপনি যুক্ত হয়েছিলেন শরীয়তপুর থেকে।